ভয়ে কাঁপতে থাকা প্রাণেশা পাত্রের দিকে তাকিয়ে লজ্জা বলে হা করে তাকিয়ে থাকলো। সকাল থেকে তার মায়ের বকাবকির কারণে পাত্রপক্ষের সামনে বসেছিল সে। নার্ভাসনেসের জন্য নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ফ্লোর ঘষছিল। পাত্রের দিকে ভুলেও তাকায়নি। হঠাৎ নাম জিজ্ঞেস করায় প্রাণেশার মনে হলো অতি পরিচিত কেউ। মুখের দিকে তাকাতেই মুখ আপনা আপনি হা হয়ে এলো। এটা তো তারই বয়ফ্রেন্ড রেহান। 5 বছরের সম্পর্ক প্রাণেশার রেয়ানের সঙ্গে। রেয়ানের প্রপোজের থেকে প্রেমে শুরু। এখন প্রাণেশা প্রাণ দিয়ে ভালোবাসে রেয়ানকে। কয়েকদিন আগেও প্রাণেশা যখন রেয়ানকে বিয়ের জন্য বলল, রেয়ান বলেছিল কয়েকদিন যাক, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। অথচ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে এলো। প্রাণেশা অবাক হলেও ভীষণ খুশি হলো। ইস, ভালোবাসার মানুষটার সঙ্গে সারা জীবন কাটানোর মতো সুসংবাদ আর কি হতে পারে। প্রাণেশা ঠিক করলো রেয়ানকে এবার ধরবে। পেয়েছেটা কি? সকাল থেকে ফোনের উপর ফোন দিয়েছে সে, একবারও রিসিভ করেনি। কিছুক্ষণ পর রেয়ানের বাবা নিজেই বলল দুজনকে একটু আলাদা করে কথা বলতে। প্রাণেশা সুযোগ পেয়ে হাতছাড়া করলো না, রাজি হলো। প্রাণেশা রেয়ানকে নিজের রুমে নিয়ে গেল। যেহেতু প্রাণেশা আগে থেকেই রেয়ানকে চেনে, তাই লজ্জা না পেয়ে রুমের সিটকিনি লাগিয়ে দিল। রেয়ান পাশেই ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাণেশা কয়েক কদম এগিয়ে খপ করে রেয়ানের কলার টেনে রাখে মুখে তাকালো। সমস্যা কি? ফোন ধরনি কেন? জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার জায়গায় অন্য কেউ হলে কি হতো? জবাব দাও রিয়ান তেহসিব। রেয়ান কোনো উত্তর দিল না। ব্যায়ামপুষ্ট লম্বা দেহের উপর আক্রমণাত্মক দৃষ্টি দিয়ে তাকালো। প্রাণেশাকে হালকা হাতে ছাড়িয়ে নিল। আয়সী ভঙ্গিতে পাশের সোফায় বসে এসির রিমোট দিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। পায়ের উপরে পা তুলে হাত ঘড়ির টাইমটা দেখে নিল। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে দেখছে রেয়ান এমন কেন ব্যবহার করছে সে বুঝতে পারছে না। হঠাৎ করে প্রাণেশা মনে হলো রেয়ানকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। সাধারণত রেয়ান সুন্দর 5 ফুটের 10 লম্বা দেহের ফর্সা ত্বকের অধিকারী, কিন্তু এখন সামান্য কিছু পার্থক্য লাগছে। যেমন বেশি ফর্সা দেখাচ্ছে, চুলগুলো একটু বড়, দেহটাও যেন আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এমন সৌন্দর্য বৃদ্ধি হওয়ার কারণ বুঝতে পারল না। বেশিরভাগ সময় রেয়ান তার রাগ ভাঙায়। যখনই প্রাণেশা রাগে তখন রেয়ান কান ধরে আদুরে কথা বলে, কিন্তু এখন এমন করছে কেন? রেয়ান প্রাণেশার হাতে হাসকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। প্রাণেশা হকচকিয়ে তাকিয়ে আছে। তাকে আরো বিভ্রান্ত করতে রেয়ান প্রাণেশার ঘাড়ে ঠোঁট চলো। প্রাণেশা থরথরিয়ে কাঁপা শুরু করলো। 3 বছরে প্রাণেশা কখনোই রিয়ানকে এত কাছে আসতে দেয়নি। আজকে রিয়ানের ছোঁয়া বোধ হয় বদলে গেছে। আগে হাত ধরলেও তেমন কোনো অনুভূতি হতো না, অথচ কেমন অস্থিরতায় ভেসে যাচ্ছে সে। এত প্রখর ছোঁয়ায় চুপসে গেল প্রাণেশা। রিয়ান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাগ ভালো না প্রাণ, শরীরের ক্ষতি হবে। প্রাণ? কখনোই তো এই নামে ডাকুনি, তাহলে আজ কেন? রিয়ান অধর ছাড়িয়ে হাসলো। প্রাণেশা চুলগুলো পিছনে সরিয়ে হিমশীতল কণ্ঠে বলল, আগে তো শুধু প্রেমিকা ছিলে, কয়েকদিন পর বউ হয়ে যাবে। বউ তো নেশার জিনিস প্রাণ, তাই এখন থেকে তোমার এই নামই বরাদ্দ হবে। প্রাণেশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রিয়ান তার ছোঁয়ার তাকে আবারও ডাবালো। প্রাণেশা কাঁপতে থাকা গলায় বলল, আজকে আমায় মেরে দেয়ার মনোভাব স্থির করলে? রেয়ান হাসলো। দূরে সরে এসে প্রাণেশার গলায় 2 আঙ্গুল আলতো ছুঁয়ে বলল, ধীর গতিতে বলল, এমন 1000-12 মুহূর্তে তৈরি হও প্রাণ। প্রাণেশা কথাটাকে স্বাভাবিকভাবেই নিল। দুজন বের হয়ে সম্মতি দিতেই বিয়ের কথা আগালো। ধুমধামে রেয়ান প্রাণেশার বিয়ের আয়োজন শুরু হলো। নিজের রুমে বসে প্রাণেশা বধূ বেশে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরই বর আসবে। রেয়ান আর কিছুক্ষণ পরে তার নামে লেখা হয়ে যাবে। কি মনে করে প্রাণেশা মোবাইল হাতে নিল। মনে মনে ভাবলো একবার কল করে দেখা যাক রেয়ান কোথায়। কল দিতে 3 বার সময় রিসিভ হলো। সাথে সাথে রেয়ান অতি আদুরে কণ্ঠে বলল, সরি জান, এই 10 দিন কল করতে পারিনি। বাবা আমাকে আর্জেন্ট কিছু কাজে সিঙ্গাপুর পাঠিয়েছিল, এত ঝামেলা যে তোমায় কল করার সময় পাইনি। প্রাণেশা থম মেরে বসে পড়ল। বুকের ভেতরটা হঠাৎ অস্থিরতায় ভরে উঠেছে। ভাঙা কণ্ঠে বলল, মানে আজ তোমার আর আমার বিয়ে? কয়দিন আগেও তো তুমি বললে আমায় লাল বেনারসিতে দেখতে চাও। রেয়ান বিরক্তি ভঙ্গিতে অবাক হয়ে বলল, এসব কি উল্টাপাল্টা বলছো প্রাণেশা? 10 মিনিট আগেই আমি সিঙ্গাপুর চলে এসেছি, বিয়ে কিভাবে করব? প্রাণেশা ধপ করে নিচে বসে পড়ল। কি করে সম্ভব এটা? যদি রেয়ান সিঙ্গাপুরেই থাকে তাহলে 2 দিন আগেও এসে ওকে জড়িয়ে ধরল সে কে? প্রশ্ন মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। না, আর চুপ থাকা সম্ভব না। না হলে ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে ফেলবে প্রাণেশা। দ্রুত উঠে দাঁড়িয়ে কপালের উপর জমা ঘাম মুছল সে। দরজা খুলতেই হাত বাড়াতেই কেউ একজন দরজা টান দিয়ে খুলে ফেললো। হকচকিয়ে সামনে তাকালো প্রাণেশা। রেয়ান দাঁড়িয়ে আছে। প্রাণেশা মনে মনে ভাবলো, না, এ রেয়ান হতে পারে না। রেয়ান অদ্ভুত ভঙ্গিতে মুচকে এসে দাঁড়িয়ে আছে। প্রাণেশা ভিতরে ভিতরে ভয় কাঁপছে। সাহস করে চিৎকার করে বলল, কে আপনি? আপনি আমার রিয়ান হতে পারেন না।
রেয়ানের মাঝে কোনো আলাদা প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেন আগে থেকেই এই ব্যাপারে অবগত। চুপ করে কিছুক্ষণ তাকিয়ে প্রাণেশার কোমর ধরে টেনে নিল। প্রাণেশা এত শক্তির সাথে না পেরে হাঁপিয়ে উঠল। ব্যক্তিটি প্রাণেশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলে না প্রাণ, এত রাগ দেখাবে না। আর আমার সাথে তো নয়ই, এখনো চেনুনি আমায়। কিছুটা থেমে অস্বাভাবিকভাবে ঘাড় বাঁকিয়ে বলল, শোনো প্রাণ, আমাকে রাগেও না, এর ফলাফল ভালো হবে না। শুনেছিলাম তোমার বাবার হার্টের অসুখ আছে, এর আগেও 2বার অ্যাটাক হয়েছে। একমাত্র মেয়ের বিয়ের আসরে বিয়ে ভাঙলে নিশ্চয়ই সহ্য করতে পারবে না। এবার কিন্তু অ্যাটাক হলে মারা যাওয়ার সম্ভাবনা 100%। প্রাণেশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কেমন পরীক্ষায় পড়ল সে। ঠিকই, এবার যদি বিয়ের আসরে বিয়ে ভাঙতো তাহলে আর সে সহ্য করতে পারবে না। কিন্তু বিয়ে করলে রেয়ান কি করে সহ্য করবে? তার প্রথম ভালোবাসার রেয়ান, তাকে ভুলে এই বহুরূপীকে সঙ্গে কি করে সংসার করবে? ভেবে পাগল লাগছে নিজেকে প্রাণেশার। জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে বলে উঠল, কখনোই না, আপনাকে বিয়ে করব না আমি। আমার ভালোবাসা রেয়ান। ব্যক্তিটি ভীষণ রেগে গেল। নিজের গায়ের সব শক্তি লাগিয়ে প্রাণেশার গালে চেপে ধরল। পুষতে পুষতে বলল, খবরদার, তোমার মুখে অন্য কারো নাম আমি সহ্য করব না প্রাণ। তোমার চোখে মুখে অন্তরে তোমার দেহের সর্বাঙ্গে শুধু আমি বিচরণ চলবে। তুমি আমার প্রাণ। যে আমার প্রাণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে তাকে কেটে টুকরো টুকরো করে আমি 2বার ভাববো না। প্রাণেশা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কেমন হিংস্র পশুর মতন ব্যবহার। এই মানুষটাকে বিয়ে করলে বাঁচার সম্ভাবনা আছে কি? মনে সংশয় জাগে প্রাণেশার। চোখের পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে আসছে। ব্যক্তিটি লম্বা শ্বাস ফেলে প্রাণেশাকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে ভাঙার কোনো চেষ্টা করবে না প্রাণ। চুপচাপ নিজে যাবে, কবুল বলবে। যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো তো তোমার বেয়ানকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রাখবো। প্রাণেশা শব্দ করা ভুলে গেছে। সে বুঝে গেছে সামনে দাঁড়ানো ব্যক্তিটি সামান্য কেউ নয়। কতটা শক্তিশালী হলে ফোনে রেয়ানের সাথে কথা বলে যে সত্যিটা প্রাণেশা জেনে গেছে তা নিমেষেই ধরে ফেলল। অর্থ ও শক্তি দুটোই প্রচুর পরিমাণে আছে এর। কোনোভাবেই এখন পালানো সম্ভব না। প্রাণেশাকে চুপ থাকতে দেখে লোকটি ঠোঁট এলিয়ে হাসল। সে বুঝে গেছে প্রাণেশা আর পালানোর চেষ্টা করবে না। প্রাণেশার কাছে 2 পা এগিয়ে গেল সে। হাত দিয়ে গাল মুছে দিয়ে মাথার ঘোমটা টেনে আরেকটু বাড়িয়ে দিল। মুখ বাড়িয়ে প্রাণেশার চোখের পাতায় চুমু খেয়ে সরে গেল। ধীর পায়ে গম্ভীর ভঙ্গিতে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণেশা চুপ করে চেয়ারে পুতুলের ন্যায় শক্ত হয়ে বসে থাকলো। ব্যক্তিটির সত্যিটা জানতে হলেও বিয়ে করতে হবে। মনে মনে স্থির করে এখন পালানোর পথ না পেলেও বিয়ের পর তো পাবে। এক না একদিন তো রহস্য বের করবে। সেদিনই এই হিংস্র বহুরূপী ডিভোর্স দিবে। এতে যা হওয়ার হোক। কিছুক্ষণ পরেই কাজিনরা এসে তাকে নিচে নিয়ে গেল। পুতুলের মতোই কবুল বলে বিয়ে সম্পন্ন করলো। বিদায়ের সময় প্রাণেশা কাঁদল না, অনুভূতিহীন ভাবে বসে থাকলো। গাড়ি দিয়ে যাওয়ার সময় মাথা এলিয়ে বসে নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো। মনের তীব্র হাহাকার যেন বেড়ে যাচ্ছে। কি হবে আগামীর ভবিষ্যৎ? রেয়ানকে সে কি জবাব দেবে? আর এই বহুরূপকেই বা কি করে স্বামীর স্থান দেবে সে? শ্বশুরবাড়ির সামনে গেট খুলতে প্রাণেশা বাইরে বের হলো। বাড়ি দেখে অবাক না হয়ে পারল না। কালো রঙের এমন বিশাল বাড়ি প্রথমবার দেখলো সে। প্রাণেশার বাবারও যথেষ্ট টাকা পয়সা আছে, বাড়িও যথেষ্ট সুন্দর, কিন্তু এত বড় নয়। কালো রং দিয়ে এমন কেন করলো বাড়িটাকে? প্রাণেশা বুঝে উঠতে পারল না। লম্বা শ্বাস ছেড়ে সবার সাথে ভেতরে প্রবেশ করলো। রাহাত তেহজিব নিজের রুমে বসে চিন্তায় পায়চারি করছেন। মিসেস অদিতি তেহজিব ভিতরে প্রবেশ করে বললেন, কি হয়েছে? আপনি এভাবে পায়চারি করছেন কেন? তিনি চিন্তিত ভঙ্গিতে বললেন, তুমি বুঝতে পারছো না কেন আমি এত চিন্তা করছি? এমন করে মেয়েটাকে ধোয়াশায় রাখা উচিত হচ্ছে? মিসেস অদিতি ভাবলেশীন ভাবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালেন। তিনি ভীষণ ক্লান্ত। ছেলের বিয়েতে খাটুনি কম হয়নি। এখন লম্বা একটা ঘুমের প্রয়োজন তার। হাতের চুড়িগুলো খুলতে খুলতে হাই তুলে বললেন, এত চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে। মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। হালকা হালকা আলোর মাঝে চুপ হয়ে বসে আছে প্রাণেশা। মনের অসংখ্য প্রশ্নগুলোকে দমিয়ে অপেক্ষা করছে রেয়ানের মতো দেখতে বহুরূপীর। 1 ঘন্টা হলো প্রাণেশাকে রুমে এনে বসানো হয়েছে। পরিবেশ ঠান্ডা হলেও ভারী শাড়ি পরে শ্বাস ছাড়তেও নাভিশ্বাস উঠে যাচ্ছে প্রাণেশার। খট করে আওয়াজ হতেই প্রাণেশা দরজার দিকে তাকালো। হ্যাঁ, বহুরূপী লোকটি এসছে। এবার প্রাণেশা কোমর বেঁধে নেমেছে। কিছুতেই সত্য না জেনে থাকবে না। সামনে তাকিয়ে দেখলো হাটের সামনে এসে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি। হালকা আলোয় কেমন যেন অপার্থিব দৃশ্য মনে হচ্ছে লোকটিকে দেখে। এই জায়গায় রেয়ান থাকলে আজ প্রাণেশা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। একই চেহারা হলেও তা হতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে লোকটির সামনে দাঁড়াতে নিয়েও পারল না প্রাণেশা। আর আগে লোকটা প্রাণেশার বাহু চেপে বসিয়ে পাশে বসে পড়ল। প্রাণেশা রেগে বলল, সমস্যা কি আপনার? বারবার কেন এমন করছেন? ব্যক্তিটি অধর কোণে বাঁকা হাসি ছড়িয়ে ছিটিয়ে বলল, কোনো সমস্যা নেই প্রাণ।
সব সমস্যার সমাধান হয়েছে আজ, সব হিসেব পূর্ণ হলো। প্রাণেশা বাঁকা উত্তরে তেমন কোনো অর্থ খুঁজে বের করতে ব্যর্থ হলো। হাত ছাড়াতে ধস্তাধস্তি শুরু করলো। ব্যক্তিটি একসময় জোরে ধমক দিল। হয়েছে কি? এমন করছো কেন? আর একবার ছাড়ানোর চেষ্টা করলে পরিণতি কিন্তু ভাবতেও পারবে না। প্রাণেশা কড়া ধমকে চুপ হলেও চোখে পানি এসে পড়ল। ছোটবেলা থেকেই ভীষণ আদরের সে। বাবা মা এমনকি পুরো নানা দাদার পরিবারের সকলের চোখের মনে একবেলা তাকে খাওয়ানোর জন্য 3 জন মানুষ লেগে থাকে। এত জোরে তাকে কখনোই কেউ বকেনি, তাই খুব অভিমান হলো প্রাণেশার। তার কথা হলো এভাবে কেন বকবে। হাত ছাড়াতে এবার আরো জোর দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো প্রাণেশা। ব্যক্তিটি ভরকালো না, বুঝতে পারলো তার প্রাণের অভিমান হলো। জোরে করে টেনে কোলে বসিয়ে চোখ মুখ মুছে দিল। সারাদিনের দুশ্চিন্তা আর ধকলে মুখটা ভীষণ শুকনো লাগছে। ব্যক্তিটি উঠে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণেশা হা করে তাকিয়ে আবার মুখ ফুলিয়ে কিছুক্ষণ কাঁদলো। ব্যক্তিটি ঘরে আসতেই প্রাণেশা দেখলো হাতে 1 প্লেট, তার মধ্যে ভাত আর মুরগির ভাজা মাংস সাথে ডাল। প্রাণেশা মনে মনে ভাবলো, এ লোক কিভাবে জানলো আমার ভাতের সঙ্গে ডাল আর মুরগির মাংস দিয়ে খেতে ভালোবাসি। লোকটা হাত ধুয়ে এসে প্লেট থেকে 1 লোকমা ভাত মাখিয়ে প্রাণেশার মুখের সামনে ধরলো। প্রাণেশার ক্ষুধা লাগলেও অভিমানের স্বরে বলল, আমি খাবো না, আগে বলুন কি আপনি। ব্যক্তিটি শক্ত গলায় বলল, আগে চুপচাপ খাও, তারপর বলবো। প্রাণেশা সত্যি জানার জন্য ব্যাকুল হয়ে দ্রুত ভাতের লোকমাটা মুখে নিল। অর্ধেক খাওয়ার পর প্রাণেশা বাচ্চাদের মতন 2 হাত দিয়ে না দেখালো, বোঝানোর চেষ্টা করলো। আমার পেট ভরে গেছে। ব্যক্তিটি বুঝতে পেরে প্লেট সহ উঠে দাঁড়িয়ে যেতে যেতে আদেশের সুরে বলল, বেড বক্স থেকে পানিটাও খাও। প্রাণেশার কোনো জানে মনে হলো লোকটা ভীষণ কেয়ারিং। যেমনটা সে রেয়ান আর তার প্রেমের প্রথম দিকে চাইতো ঠিক তেমন। রেয়ান খেয়াল রাখলেও মাঝে মাঝে কেমন একটা উদাসীন ভাব, অথচ সম্পর্কের শুরুর দিকটা ছিল স্বপ্নের মতন। ভাবতে ভাবতে পানিটা খেয়ে চুপ করে বসলো। আবার ভাবলো লোকটা আস্তে আস্তে কাপড়টা চেঞ্জ করে ফেলি। ব্যাগ থেকে কাপড় বের করে বদলি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতেই ব্যক্তিটি ভিতরে ঢুকলো। প্রাণেশা টাওয়াল রেখে এগিয়ে গেল লোকটির সামনে, দাঁড়িয়ে হাত ভাঁজ করে বলল। এবার বলুন। লোকটি ড্রেসিং টেবিলের দিকে ফিরে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল। প্রাণেশার এমন ইয়ারকে পছন্দ হলো না। পাঞ্জাবি খুলে ফেলতে দেখে চোখ মুখে ঢেকে চিৎকার করে বলল, লজ্জা শরম নেই? অপরিচিত মানুষের সামনে জামা কাপড় খুলে ফেললেন। ব্যক্তির এমন অযাচিত কথা পছন্দ হলো। উদান গায়ে এগিয়ে এসে প্রাণেশার পিঠে 1 হাত রেখে গালে চুমু খেয়ে বলল, প্রথম কথা, আমি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যায়নি, ট্রাউজার আছে। দ্বিতীয়ত, তোমার স্বামী অপরিচিত কারোর সামনে জামা খোলে না। মিসেস সুফিয়ান তেহজিব। প্রাণেশার চোখে সুফিয়ানের উদাম গা দেখে পুরো যেতে চাইল। এত ফর্সা ত্বকের সাথে ব্যায়ামপুষ্ট দেহ চোখে লাগছে। প্রাণেশার চোখ মুখ খিচে বলল, দূরে যান বলছি, আপনি দেখছি উচ্চ লেভেলের বেহায়া। সুফিয়ান হেসে সরে গেল। গায়ে কফি কালারের শার্ট চাপিয়ে গম্ভীর গলায় বলল, শোনো প্রাণ, আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি সুফিয়ান তেহজিবের স্ত্রী। তোমার অতীতে কে ছিল কে ছিল না আমি এত কিছু ধার ধারি না। আর হ্যাঁ, তোমার রেয়ান সম্পর্কে আমার ছোট ভাই, 2 বছরের বড় আমি তার। তা এখন থেকে তাকে শুধু এক নজরে দেখতে পারো, দেবর। প্রাণেশা খাটের উপর ধপ করে বসলো। চোখ লাল হয়ে আসছে। কি অসহ্য যন্ত্রণা! যে মানুষটা জীবনের প্রথম প্রেম হিসেবে এলো, তাকে কি করে প্রাণেশার স্বামীর ছোট ভাই মানবে? চিৎকার করে বলল, আপনার লজ্জা করে না ছোট ভাইয়ের ভালোবাসায় খুনজোর দিতে? সুফিয়ান প্রাণেশার গাল চেপে ধরলো। রাগে কাঁপতে কাঁপতে অদ্ভুতভাবে সাইকোর মতো হেসে বলল, না করলে কেন? ভালোবাসা তুই আমার, বলেছি না? প্রাণ শুধু আমার। তোর নেশায় পুরো অঙ্গার হয়েছে আমি, তোকেও হতে হবে এই অঙ্গারের নেশা। প্রাণেশার গাল ছেড়ে সুফিয়ান উঠে দাঁড়ালো। প্রাণেশা পাথরের মতন শক্ত হয়ে বসে আছে। সুফিয়ান 1 গ্লাস পানি পান করে নিজেকে শান্ত করলো। তারপর লাইট অফ করে ড্রিম লাইট অন করে বিছানায় শুয়ে প্রাণেশাকে টেনে নিজের বুকের উপর শোয়ালো। প্রাণেশা ঘোর থেকে বেরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমায়। এমন একজন নিকৃষ্ট মানুষের সাথে আমি সংসার করব না, ডিভোর্স দেব আমি। এতক্ষণ নিজের রাগের নিয়ন্ত্রণ করতে পারলেও সুফিয়ান ডিভোর্সের কথা শুনে রাগ সীমানা প্রাচীর ভেদ করে ফেলল। প্রাণেশাকে উল্টো করে বালিশে ফেলে বিছানায় হাত চেপে ধরল। প্রাণেশা চোখ বড় বড় করে তাকিয়ে সুফিয়ানকে দেখছে। তার মতে সুফিয়ান একজন নোংরা মান মানসিকতার মানুষ। নিজের ছোট ভাইয়ের ভালোবাসা নিশ্চয়ই ভালো কেউ চিনিয়ে নেয় না। সুফিয়ানের ফর্সা ধবধবে মুখটা রাগে লাল হয়ে আছে। প্রাণেশার মুখের কাছে মুখ নিয়ে রাগে চিৎকার করে বলল, এই আশা ভুলে যা। এই নিকৃষ্ট মানুষের সাথে সারা জীবন কাটাতে হবে তোকে। কোর্টে গিয়ে ডিভোর্স পেপার রেডি করবি। কিভাবে? কোর্টে তোর প্রবেশ নিষিদ্ধ করে দেব। একটা কথা শুনে রাখ, তুই আগেও আমার ছিলি আর জীবনের শেষ দিন পর্যন্ত আমারই থাকবি। তারপর শ্বাস ফেলে হুট করে সুফিয়ান মুখে দুষ্টু হাসি দিয়ে প্রাণেশার গলার কাছে নাক ঘষে হালকা কণ্ঠে বলল, প্রাণ,
আমি চাইলে এখনই বাসও সেরে ফেলতে পারি। প্রাণেশা হা করে তাকিয়ে থেকে ভাবলো লোকটা তো দেখছি ভীষণ লুচু। এক ধাক্কা দিয়ে সুফিয়ানকে সরিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো প্রাণেশা। সুফিয়ান বাঁকা এসে উল্টো হয়ে বুকে ভর দিয়ে শুয়ে পড়লো। সুফিয়ানের ঘুম এসে পড়লেও প্রাণেশা এপাশ ওপাশ করতে থাকলো। নতুন জায়গায় আসলে প্রাণেশার ঘুম আসে না। এবার বিরক্ত হয়ে উঠে বসলো। ঘুম না আসায় মেজাজও বিগড়ে যাচ্ছে। প্রাণেশাকে উঠতে দেখে সুফিয়ান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, ঘুমাচ্ছ না কেন? প্রাণেশার মনে পড়লো রেয়ানের সঙ্গে প্রেমের শুরুটা হয় ফোনে। একটা রং নাম্বারে কল চলে গিয়েছিল। তারপর প্রাণেশা সরি বলতে নিলে থমকে গিয়েছিল এক মোহময় পুরুষ কণ্ঠে। রোয়ানকে তখনও দেখেনি প্রাণেশা। সম্পর্কের তখন 2 মাস। কত অদ্ভুত স্বপ্ন দেখেছিল প্রাণেশা আর রেয়ান। রিয়ান বলেছিল আমাদের বিয়ের পর তোমার ঘুম না আসলে আমি তোমার বুকে মাথা রেখে তোমায় ঘুম পাড়াবো। প্রাণেশা খিলখিল করে হেসে বলেছিল এভাবে কি ঘুম আসবে? দেখা যাবে আপনি ঘুমিয়ে পানি হয়ে যাবেন আর আমি ওভাবেই জেগে থাকবো। রিয়ান জোর দিয়ে বলেছিল ঘুম আসতে বাধ্য। সুফিয়ানের ডাকে কল্পনা থেকে বেরিয়ে আসলো প্রাণেশা। চোখের কণায় জমা জলটুকু মুছে নিল, আবার বালিশে মাথা এলিয়ে দিল। সুফিয়ান হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। প্রাণেশার বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে চোখ বুঝলো। বুকে মাথা রাখার জন্য বিয়েই যথেষ্ট, আমার আর এক্সট্রা কোনো সুপারিশের প্রয়োজন নেই প্রাণ। প্রাণেশা তারপরও কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু আর পারল না। শক্তিতে হেরে ক্লান্ত হয়ে চোখে ঘুম নেমে আসলো প্রাণেশা। ঘুমিয়ে পড়তেই সুফিয়ান প্রাণেশার কপালে আর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চাদরটা ভালো লেগেছে টেনে দিল। তারপর বুকে আবারও মুখ গুজে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার প্রাণ, আর কারো অস্তিত্ব থাকবে না তোমার মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণেশা দেখলো 9টা বাজে। সাধারণত 7টার মাঝেই প্রাণেশা জেগে পড়ে। রাতে দেরিতে ঘুম হওয়ায় লেট হয়ে গেছে। মনে মনে প্রাণেশা লজ্জাই পেল। স্বামীকে না মারলেও এটা সত্য যে বিয়ে হয়েছে, এখন সে বিবাহিত। এতক্ষণ পর্যন্ত ঘুমানো মানায় না। ভিতরে ভিতরে ভয় লাগছে। শ্বশুরবাড়ির মানুষজন না জানে কেমন হয়। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হলো সুফিয়ান। সুফিয়ান প্রাণেশার দিকে এসে কপালে চুমু খেয়ে বলল, শুভ সকাল প্রাণ, যাও শাওয়ার নিয়ে এসো। সুফিয়ানের কথায় প্রাণেশার কেমন যেন ঘোর ঘোর লাগে। সুফিয়ান শুধু একটা ব্লু ট্রাউজার পরে আছে। পায়ের দিকে তাকিয়ে প্রাণেশা হা করে তাকিয়ে রইল। ছেলে মানুষের পায়ে এত ফর্সা হয়? প্রাণেশা ঘোরে অজান্তেই ছুঁয়ে বলল, এত সুন্দর কেন? সুফিয়ান প্রাণেশার মুখভঙ্গি দেখে ঠোঁট টিপে হাসলো। কানের কাছে দুষ্ট স্বরে বলল, পছন্দ হয়েছে? প্রাণেশার ধ্যান ভেঙে গেল। সামনে তাকিয়ে সুফিয়ানের মুখে দুষ্টি হাসি দেখতেই মনে পড়ল সে কি করছে। লজ্জায় লাল হয়ে গেছে প্রাণেশার। প্রাণেশা দ্রুত খোপা করে উঠে পড়ল। সুফিয়ান হেসে উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট পরে নিল। প্রাণেশা রেডি হয়ে বেরোতেই সুফিয়ান বলল নিচে যেয়ে সবার সাথে খাবার খেতে। অন্য কোনো কারণ হলে প্রাণেশা না করে দিত, কিন্তু বড়দের অসম্মান করতে চায় না সে। তাই সুফিয়ানের পিছু পিছু নেমে এলো। লাল শাড়িতে পুতুলের মতো সুন্দর লাগছে প্রাণেশাকে। ডাইনিং টেবিলে বসতেই খেয়াল করলো এতক্ষণে সবাই গল্প করলেও সুফিয়ানকে দেখে সবাই নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। কারণটা বুঝতে পারলো না প্রাণেশা। সুফিয়ানের বাবা মা খুব ফ্রি মাইন্ডেড, প্রাণেশাকে খুব আদর করতেছে, কিন্তু সুফিয়ানের ফুপু এত আদর সহ্য করতে পারছে না। প্রাণেশা মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, কিন্তু সুফিয়ান খাবার প্লেটটা চামচ দিয়ে খটখট আওয়াজ করে বলল, ফুফুমণি, তুমি দেখছি আজকাল খুব সাংসারিক হয়ে গেছো। এত উন্নতি কবে হলো? তুমি তো বিয়ের 2 দিন পরই শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো। মিসেস কাবিরার মুখটা ফোটা বেলুনের মতন চুপসে গেল। অন্য কেউ সুফিয়ানের জায়গায় হলে তিনি ছেড়ে দিতেন না, কিন্তু সুফিয়ানের সামনে আর বলার সাহস পেলেন না। কলিং বেলের আওয়াজে সবার নজর গিয়ে পড়ল সদর দরজায়। কাজের লোক গিয়ে দরজা খুলে দিল। ব্যক্তিটি ভিতরে ঢুকতেই প্রাণেশার চোখ ছলছল করে উঠল। অস্ফুট স্বরে বলল, রিয়ান। সদর দরজার দিকে সবার দৃষ্টি গেল। ট্রলি হতে দাঁড়িয়ে আছে রেয়ান। প্রাণেশা উঠে দাঁড়িয়ে রেয়ানের কাছাকাছি যেতে নিলে সুফিয়ান হাত ধরে ফেলল। প্রাণেশা দেখল সুফিয়ানের মাঝে কোনো প্রকার অবাকের চাপ নেই। এ যেন স্বাভাবিক একটা বিষয়। সুফিয়ান আগের মতোই চুপচাপ বসে কাটা চামচ দিয়ে চাউমিন খাচ্ছে। কিছুটা পানি পান করে চুপচাপ নির্লিপ্ত ভঙ্গিতে বসেই রইল, কিন্তু প্রাণেশার হাতটা ছাড়ল না। রেয়ান রাগী মুখে এগিয়ে এলো, জোরে চেঁচিয়ে বলল, এসবের মানে কি? তারপর বাবা মার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলল, তোমরা আমার সাথে এমন কি করে করতে পারলে? তোমাদের বড় ছেলে তো সবসময় তোমাদের অতি প্রিয় বলে ছোট ছেলে কোনো মূল্য নেই। মিস্টার রাহাত কিছু বলার আগেই সুফিয়ান ঠান্ডা গলায় বলল, সবাই খেতে বসো। এক কথায় সবাই চুপচাপ বসে পড়ল। এতক্ষণ যেন কিছুই হয়নি। প্রাণেশা সবার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে রইল। এ কেমন রহস্য পরিবার? সুফিয়ানের এক কথায় মনে হয় শেষ কথা। সুফিয়ান চুপচাপ বসে কিছু ফাইল দেখছে।
প্রাণেশা সবার এই নির্লিপ্ততা সহ্য করতে পারছে না। নিজের একটা প্রশ্নের জবাবও সে পায়নি। সুফিয়ানের ধরে থাকা হাতটা ছাড়িয়ে দৌড়ে রেয়ানের সামনে দাঁড়ালো প্রাণেশা। রেয়ানের দৃষ্টি অভ্যন্তরে নেয় এলোমেলো। প্রাণেশা রেয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বহু যুগ পর যেন আপনজনকে খুঁজে পেল সে। রেয়ান প্রাণেশার মাথায় হাত রেখে বলল, বিয়ে কেন করলে প্রাণেশা? আমার ভালোবাসা এত টুনকো ছিল তোমার কাছে? প্রাণেশা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলল, হিসকি উঠে গলায় বলল, বিশ্বাস করো রিয়ান, আমি কাল তোমাকে ফোন করার আগ পর্যন্ত কিছুই জানতাম না। জানলে কখনোই বিয়ে করতাম না। রেয়ান প্রাণেশার হাত ধরে বলল, চিন্তা করো না, দ্রুত তোমার তালাক করে আমার বিয়ে করে নেব। প্রাণেশা হা করে কিছু বলতে নিলে সুফিয়ান এসে এক টানে রেয়ানের কাছ থেকে ছিনিয়ে নিল প্রাণেশাকে। তারপর হাত ভাঁজ করে রেয়ানের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, সে আশা ভুলে যা রেয়ান, এই আশা কখনো পূরণ হওয়ার নয়। তারপর রেয়ানের কানের কাছে হালকা আওয়াজে বলল, কি জানিস তো, অগাস্টিন বলেছেন দুর্বলেরা ভাগ্যে বিশ্বাসী হয় আর সবলেরা তা ছিনিয়ে নেয়। বলে সুফিয়ান দূরে সরে আসলো। রেয়ানের মুখে লাল হয়ে আছে। দুজনের চোখ যেন এক নিষ্ঠুর যুদ্ধ চলছে। একজনের চোখে জিতে যাওয়ার জ্যোতি আর একজনের মধ্যে চাপা ক্ষোভ। রেয়ান ফসফস করতে করতে নিজের রুমের দিকে হাঁটা ধরল। প্রাণেশা সেই দিকে তাকিয়ে আছে, মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। নিজেকে বেইমান মনে হচ্ছে তার। ভালোবাসার মানুষটাকে ধোঁকা দিয়ে কি করে সুখী হবে সে? যদিও সে স্বেচ্ছায় কিছুই করেনি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সুফিয়ান এতক্ষণ হাসলেও এখন চোখ লাল করে তাকিয়ে আছে প্রাণেশার দিকে। সাহস কি করে হয় পরপুরুষকে জড়িয়ে ধরার? স্বামীর সামনে প্রাণেশার হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে ধরলেই রাহাত সাহেব বললেন, আহ, মেয়েটাকে ছেড়ে দাও, ও কি দোষ? সুফিয়ান চোখ লাল করে রাহাত সাহেবের দিকে তাকালো, ঘাড় বাঁকিয়ে বলল, আমার এবং আমার স্ত্রীর মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে কথা বলার অনুমতি দেইনি আমি। আমার জীবনের সিদ্ধান্ত আমি একা নিতেই শিখেছি বহু আগেই। রাহাত সাহেব মুখ নিচু করে রাখলেন। সুফিয়ান প্রাণেশাকে ধরে উপরে নিজের রুমে নিয়ে এলো। দরজা খুলে প্রাণেশাকে ফ্লোরে ছুঁড়ে ফেললো। সুফিয়ান দরজা লক করতেই প্রাণেশা উঠে দাঁড়িয়ে গেল। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। লোকটা যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা একদিনেই বুঝতে পেরেছে প্রাণেশা। সুফিয়ানের মুখটা অস্বাভাবিক লাগছে প্রাণেশার কাছে, কেমন যেন উন্মাদের মতন। ঘাড়ের নীল রক্তটা ফুলে আছে, চোখের পলকে যেন আটকে আছে। প্রাণেশার কপালে কপাল ঠেকিয়ে পিছনে হাত বাঁকিয়ে ধরল সুফিয়ান। প্রাণেশার মুখ চোখ কুঁচকে এলো ব্যথায়। সুফিয়ান জোরে হাসা শুরু করলো। এমন পরিস্থিতিতে কেউ এইভাবে হাসতে পারে তা প্রথম দেখলো প্রাণেশা। ভয়ে গা গুলিয়ে আসছে তার, ভেতরে সব যেন এখনই বেরিয়ে আসবে। সুফিয়ান প্রাণেশার কপাল ছুঁয়ে হেসে বলল, এত ভয় পাও তাহলে এই কাজ কেন করলে প্রাণ? প্রাণেশা থরথর করে কাঁপছে। সুফিয়ান আরো জোরে চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, কেন করলে বলো? সাহস কি করে হলো অন্য কারো ছোঁয়া শরীরে মাখার? বলে সুফিয়ান ঘন ঘন শ্বাস নেয়। তারপর মুখটা এমন করলো যখন কোনো বাচ্চার মাথায় চমৎকার বুদ্ধির আবির্ভাব ঘটে। এমন ভঙ্গিতে মাথা নেড়ে বোকা হেসে বলল, পেয়েছি, চলো আমার সাথে। প্রাণেশার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এতক্ষণে সে বুঝে গেছে সুফিয়ান স্বাভাবিক মস্তিষ্কের মানুষ নয়। সাইকোলজিক্যাল কন্ডিশন ভালো না তার, না হলে এমন ব্যবহার নর্মাল কেউ করে না। সুফিয়ান বাথরুমের ভেতরে তাকে ঢোকাতে প্রাণেশার ভেতরটা ধক করে উঠল। তাহলে কি এবার বাথটবে চুবিয়ে মারবে? মানুষ সবকিছু হারাতে পারলেও প্রাণ হারাতে চায় না। প্রাণেশা ভয়ে মুখ চেপে কেঁদে উঠল। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়, আর কখনো এমন হবে না। মারবেন না আমাকে। সুফিয়ান কোনো উত্তর দিল না। প্রাণেশাকে রেখে রুম থেকে একটা শোবার নিয়ে এলো, যা দিয়ে থালা বাসন মাজা হয়। ভীষণ রুক্ষ, মাঝে মাঝে বেশি ঘষা লাগলে হাত ছুলে যায়। প্রাণেশাকে বাথটবে বসিয়ে হাতের চুড়ি খুলে এক নাগারে ঘষতে থাকলো। হাত থেকে শুরু করে গলা পর্যন্ত অনবরত ঘষে গেল। প্রাণেশার মুখ যেমন ব্যথায় লাল হয়ে গেল। তখন সুফিয়ান থামলো। মুখের অভিব্যক্তি এখনো স্বাভাবিক নয় তার। প্রাণেশা প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে তখন সুফিয়ান প্রাণেশার মুখটা আসলায় নিয়ে নরম গলায় বলল, আমার জিনিসে আর কখনো অন্য কারো ছোঁয়া লাগবে না প্রাণ। দেখলে তো কত কষ্ট ছোঁয়া আমি একবার হারিয়েছি আর হারাতে দেব না। প্রাণেশা সুফিয়ানের পাগলামিতে তাচ্ছিল্য করে হাসলো। ভেঙে যাওয়া গলায় ধীরে ধীরে বলল, আপনি একটা পাগল। মানুষ খুন করতেও আপনার হাত কাঁপবে না। সুফিয়ান প্রাণেশার চুলের মুঠি ধরে কানের কাছে বলল, খবরদার প্রাণ, আজ বলেছ ক্ষমা করলাম, দ্বিতীয়বার আমায় পাগল বললে ক্ষমা পাবে না। আর খুন করতে পারি আমি, কিন্তু তোমায় শেষ করা আমার সাধ্যের বাইরে। নিজের প্রাণকে শরীরের থেকে আলাদা করা কি এতই সহজ?
প্রাণেশা জ্ঞান হারিয়ে ফেলল। সুফিয়ান কোলে করে উঠিয়ে বেডে নিয়ে শুইয়ে দিল। এসির সাথে অ্যাডজাস্ট ফ্যান অন করে টাওয়াল দিয়ে প্রাণেশার হাত পা মুছে দিল। ব্যথা কমার একটা ক্রিম নিয়ে হাতে আর গলায় লাগিয়ে দিল। তারপর বেডে বসে ফোনটা হাতে নিয়ে হাসপাতালে কল করলো। আসাদ, তুমি আজকের পেশেন্টগুলোকে অন্য কোনো ডাক্তারের কাছে পাঠিয়ে দাও। আমি আজ আসবো না। পেশেন্টদের কিছু ফাইল আছে, এসে নিয়ে যাও, রেখে দিয়েছি। বলে ফোনটা সুইচ অফ করে দিল। সে পেশায় একজন সিনিয়র হার্ট সার্জন। বর্তমানে সে নিজের একটা হাসপাতালে বানানোর একটা প্ল্যান করছে। সেটার কাজ কমপ্লিট হলে সেখানে জয়েন করবে সে। প্রাণেশার মুখের দিকে তাকিয়ে সুফিয়ান দেখলো মুখ লাল হয়ে গেছে। একটা চিনির পুতুল প্রাণেশা। ছোটখাটো ব্যথা হয়ে তার নাজেহাল অবস্থা হয়। সুফিয়ান যে ঔষধ দিয়েছে তাতে রাতের আগেই ব্যথা কমে যাবে, কিন্তু এখন সুফিয়ানের নিজেরই চিন্তা হচ্ছে। নিজের ডাক্তারিতেও ভরসা করতে পারছে না, তাই হসপিটালে মানা করে দিল। কিছু যদি প্রয়োজন হয়। প্রাণেশাকে জড়িয়ে ধরে সেও পাশে শুয়ে পড়ল। প্রাণেশার হাতটা মুখের সামনে নিয়ে বিড়বিড় করে বলল, প্রাণ, এই পৃথিবীতে প্রেমিক অনেকেই হয়, কিন্তু পাগল প্রেমিক সবাই হতে পারে না। পাগল প্রেমিক হওয়া সহজ নয়, কারণ পাগলদের ভালোবাসার সীমা বোঝে না। ঘুমের ইনজেকশনের কারণে সারা রাত ঘুমিয়েছিল প্রাণেশা। সকাল 8টায় ঘুম ভেঙে গেল। শরীর বেশ ফুরফুরে মনে হচ্ছে। আর মোড়া ভেঙে বসতেই রাতের কথা মনে পড়ল তার। চোখ জোড়া দিয়ে সুফিয়ানকে খুঁজতে দেখলো প্রাণেশার কোমর জড়িয়ে শুয়ে আছে। প্রাণেশা ঘুম থেকে উঠে তেমন কিছু মনে থাকে না। সুফিয়ানকে দেখে প্রাণেশার ভেতরটা উতলে উঠল। সুফিয়ানের ঠোঁট লাল নয়, বাদামি বর্ণের। প্রাণেশার মনে প্রশ্ন জাগলো, লোকটা কি সিগারেট খায়? খেতেও পারে? যে বদ! হঠাৎ করে রাতের কথা মনে পড়ে গেল তার। কি নিষ্ঠুরের মতন আচরণ করেছিল তার সাথে। হাতগুলো চোখের সামনে নিতেই প্রাণেশা হা করে তাকিয়ে রইল। তার সাধারণ মতে হাতে অসম্ভব ব্যথা বা চামড়া ঝলসে যাওয়ার কথা, শুধু মাঝে হালকা লালচে ভাব ছাড়া কিছুই নেই। লোকটা কি জাদু করলো নাকি? প্রাণেশা গালে হালকা চাপড় মেরে সুফিয়ানকে ওঠানোর চেষ্টা করলো। ঘুম ভাঙছেই না। দেখে প্রাণেশার মন চাইলো গলা টিপে দিতে। প্রাণেশা তো আর জানে না তার সেবা যত্ন করে সুফিয়ান 3টার দিকে ঘুমিয়েছে। প্রাণেশার রাতে তীব্র জ্বর এসেছিল, সেটাও সুফিয়ানের সেবায় সেরেছে। সত্যি সত্যি গলা টেপার জন্য গলায় হাত রাখতেই সুফিয়ান মাথা এই পাশ ওপাশ করলো। কিছু খাওয়ার মতো মুখ নেড়ে গাল ফুলিয়ে প্রাণেশার পেটে মুখ গুজে শুয়ে পড়ল। প্রাণেশার কেন জানি খুব মায়া লাগলো। গভীর টান অনুভব হলো। কিসের জন্য এই টান বুঝতে পারলো না সে। এই মানুষটাকে সে কষ্ট দিতে পারবে না, তা ভালোই বুঝতে পারলো। সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে প্রাণেশা মনে মনে ভাবলো, চেহারা এক হলেও সুফিয়ান সম্পূর্ণ ভিন্ন, ভাবভঙ্গি থেকেও শুরু করে সবকিছু। প্রাণেশা কাল খেয়াল করেছে রেয়ানের সঙ্গে দাঁড়ালে সুফিয়ানকে বেশ খানিকটা লম্বা মনে হয়। অর্থাৎ সুফিয়ানের হাইট 6 ফুট না হলেও এর কাছে। তাছাড়া হাঁটা চলায় রাজকীয় একটা ভাব আছে। শরীরটা আরেকটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় শারীরিক গঠনে সুফিয়ান বেশ স্বাস্থ্যবান। জিম করায় হাতের মাসেলগুলো ফুলে থাকে সবসময়। কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই বুঝতে পারে না প্রাণেশা। রেয়ান যদি সুফিয়ানের ছোটই হয় তাহলে দুজনের চেহারা কি করে একরকম হয়? ভাইয়ের সাথে চেহারার মিল থাকতেই পারে, তাই বলে হুবহু কপি? এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রাণেশা খেয়াল করেনি যে সুফিয়ান ঘুম থেকে উঠে গেছে। সুফিয়ান দুষ্টি স্বরে বলল, কি ব্যাপার প্রাণ? জেগে থাকলে ফিরেও তাকাও না, আর ঘুমিয়ে থাকলে চোখ দিয়ে সব গিলে খাও। প্রাণেশা চোর ধরা পড়ার মতো মুখ করে আমতা আমতা করে বলল, কি সব উল্টাপাল্টা কথা? আমি আপনাকে দেখতে যাব কোন ধুককে? বলে কোনো রকম পালিয়ে যাওয়ার জন্য খাটের থেকে নামতেই সুফিয়ান পিছন থেকে জড়িয়ে রাখলো। চুল সরিয়ে ঘাড়ে নাক ঘেঁষে বলল, দুঃখে কেন প্রাণ? সুখে দেখবে। এত সুন্দর বর পেয়ে তো তোমার উচিত সুখে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকা। আদরও করতে পারো, আমি মাইন্ড করব না। প্রাণেশার ভিতরে সব যেন এলোমেলো হয়ে গেল। শরীর অসাড় হয়ে আসলো। সব ভর সুফিয়ানের উপর ছেড়ে দিল। রেয়ানের সঙ্গে সম্পর্ক থাকলেও সুফিয়ানই তাকে প্রথম এইভাবে ছুঁয়ে দিল। এর আগে কোনো অভিজ্ঞতা নেই তার, কিন্তু 21 বছরের যুবতী সে। তার অনুভূতিও খুব প্রখর। সুফিয়ান প্রাণেশার অবস্থা বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। কোমর চেপে কানের নিচে চুমু খেতেই প্রাণেশা দিকবিদিক শূন্য হয়ে সুফিয়ানকে আঁকড়ে ধরল। এখন তার মস্তিষ্কে শুধু সুফিয়ানের নাম চলছে। পৃথিবীর সকল কিছু থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে পড়ল কয়েক মুহূর্তের জন্য। সুফিয়ানকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস ফেলতে থাকলো সে। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। সুফিয়ান প্রাণেশার মাথায় আলতো চুমু খেয়ে বলল, যাও হাত মুখ ধুয়ে এসো। প্রাণেশার মস্তিষ্ক সচল হলো। এতক্ষণে সবকিছু একে একে চোখের সামনে ভেসে উঠল। অপরাধ বোধেও নিজের দাপটা বাড়িয়ে দিল। সুফিয়ানের থেকে নিজেকে এক ঝাটকায় দূরে সরিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সুফিয়ান উঠে দরজা খুলতে দেখল মিসেস অদিতি দাঁড়িয়ে আছে। নিজের মাকে দেখে বলল, কি হয়েছে মা? মিসেস অদিতি সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার না হাসপাতালে যেতে হবে? এসে খেয়ে নাও। আর প্রাণেশা উঠেছে। হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। ঠিক আছে, ওকে নিয়ে খেতে এসো।
মা শুনো, কি হয়েছে? সুফিয়ান শক্ত গলায় জিজ্ঞেস করলো। ফুফি কি নিচে বসে আছে? সে থাকলে খাবারটা উপরে পাঠিয়ে দাও। আমি চাই না প্রাণ বিনা দোষে কারো কটু কথা শুনুক। মিসেস অদিতি মুস্কি হেসে বললেন, না, সে তো কালই সন্ধ্যায় নিজের বাসায় চলে গেছে। তুমি চিন্তা করো না, এখন শুধু তোমার মামাতো বোন লিজা আছে মেহমানদের মাঝে। লিজা তো আরো বড় সমস্যা মা। আমি বলে দিয়েছি যেন সে কোনো প্রকার অযৌক্তিক আচরণ না করে। লিজা আর অমন করবে না। না করলেই ভালো। আমার প্রাণের সামনে যদি কোনো প্রকার স্যাঁচরামো করে তাহলে জান হাতে আর ফিরবে না তোমার ভাগ্নি। আহ, তুমি এসো তো। বলে মিসেস অদিতি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। প্রাণেশা বের হতেই সুফিয়ানের ভিতরে চলে গেল। ফ্রেশ হয়ে গায়ে হোয়াইট শার্ট প্যান্ট চাপিয়ে দিল। প্রাণেশার চুল আঁচড়ানো হলো। সুফিয়ানের প্রাণেশার মাথায় আলতো চুমুকিয়ে হাত ধরে নিচে নামলো। প্রাণেশা প্রথমে ছাড়িয়ে নিলেও সুফিয়ানের চোখ রাঙিয়ে দেওয়ার আর সাহস পায়নি। নিচে গিয়ে টেবিলে বসতে নিতেই প্রাণেশার চোখ গেল রেয়ানের দিকে। এতক্ষণ ধরে রেয়ান ওদের দিকেই তাকিয়েছিল। দুজনকে একসাথে দেখে রেয়ান চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। মনে মনে সুফিয়ানের থেকে প্রতিশোধ নেওয়ার পণ করেছে। এর মাসুল সে নিয়েই ছাড়বে। প্রাণেশা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো রেয়ানের দিকে। এতক্ষণ ধরে তার মনে ছিল না যে রেয়ানও এখানে থাকবে। দম বন্ধ করার হাসফাসে মরে যাচ্ছে সে। বারবার মনে হচ্ছে সে ধোঁকা দিচ্ছে তার প্রথম প্রেমকে। সুফিয়ান ব্রেডে হালকা বাটার লাগাতে লাগাতে বলল, প্রাণ বসে খেয়ে নাও। প্রাণেশা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। দ্বিধায় আছে সে। বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে প্রাণেশা সিরিয়াস। বিয়ে কোনো ছেলে খেলা নয়। সে চাইলেই ভেঙে আরেকটা করে নিলাম। আবার জীবনের প্রথম অনুভূতি, যার জন্য তাকেই বা কে করে ছেড়ে মুখ ফেরাবে সে। এসব ভাবলে প্রাণেশার মাথা ঘুরে ব্রেডে মুখে নিয়েও গিলতে না পেরে পানি খেয়ে নিল। মুখ দিতেও ইচ্ছে করছে না। প্লেটটা সরিয়ে উঠতে নিলে সুফিয়ান বলল, খাবার নষ্ট করতে নেই, খেয়ে তারপর ওঠো। প্রাণেশা বিরক্তিকর কণ্ঠে বলল, বমি পাচ্ছে আমার, আমি খেতে পারছি না। পাশের থেকে লিজা হেসে হেসে বলল, এ বাবা, বিয়ের 2 দিন হলো না তার মাঝেই বমি পাচ্ছে। অবশ্য অস্বাভাবিক তো নয়। রিয়ানের সঙ্গে সম্পর্ক তো ছিল তোমার। এই সুফি, কেন বিয়ে করলে এমন কাউকে বলো তো? প্রাণেশা ভ্রু কুচকে তাকালো। ভীষণ বিরক্ত হলো প্রাণেশা। সে হিন্দি সিরিয়ালের নায়িকার মতন সিসকাদুনি ইমোশনাল নয়, যথেষ্ট পজিটিভ মাইন্ডের। সামনে বসা লিজার মুখে এসব বেশি বিরক্ত হলো সে। কারণ এরকম কথা যদি লিজাকে বলা হতো তাহলে হয়তো বিশ্বাস করা যেত। লিজার গায়ে হাতা কাটা টপ, পায়ে অ্যাঙ্কার হিল জুতা, গোড়ালির থেকে উঁচুতে একটা স্কার্ট। প্রাণেশাকে তাচ্ছিল্য করে লিজা মনে মনে পৈশাচিক সুখ অনুভব করছিল। কিন্তু তাতে এক বালতি জল ঢেলে দিয়ে প্রাণেশা আবারও চেয়ার টেনে বসলো। ব্রেড হাতে নিয়ে বলল, লিজা, আই থিঙ্ক তোমার সেন্সের অভাব আছে। ইউ নিড প্রপার ট্রিটমেন্ট। বমি হলেই যে একজন মানুষ প্রেগনেন্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বমি সাধারণত দুর্বলতা, সিকনেস, জ্বর আরো অনেক কিছুতে হতে পারে। তুমি করে বললাম বলে কিছু মনে করো না। অ্যাকচুয়ালি বড় হলেও সম্পর্কে তুমি আমার ছোট। তাছাড়া হাতে পায়ে বড় হলেও তো আর বড় হওয়া যায় না। একটা সুস্থ মস্তিষ্কেরও প্রয়োজন। পুরো কথাটা বলে প্রাণেশা বেড চিবোতে থাকলো। সুফিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রাণেশার দিকে। দারুণ জবাব দিল লেজাকে। লেজাকে তাচ্ছিল্য করে হেসে বলল, তো লিজা, কি যেন জিজ্ঞেস করেছিলে? আমি কেন প্রাণেশার মতন মেয়েকে বিয়ে করলাম? এতক্ষণে নিশ্চয়ই জবাব পেয়ে গেছিস। লিজা অপমানে ফুঁসে উঠল। খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে বিড়বিড় করতে করতে উপরে চলে গেল। ছোটবেলা থেকেই সুফিয়ানের জন্য পাগল হয়ে আছে লিজা, কিন্তু অপমান ছাড়া আর কিছুই পায়নি। সুফিয়ান খাওয়া শেষ করে অ্যাপ্রন পরে নিয়ে প্রাণেশাকে সাবধানে থাকতে বলে চলে গেল। এভাবে নিজের ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে প্রাণেশা। তাই রান্নাঘরে গিয়ে দেখলো মিসেস অদিতি রান্না করছেন। বেশ সুন্দর দেখতে। এত বড় ছেলে আছে বোঝাই যায় না। সুফিয়ানের মুখের গড়ন তার মায়ের মতন হয়েছে। মিসেস অদিতি প্রাণেশাকে দেখতেই মুচকি হেসে বললেন, এসো, তোমার সাথে তো কথাই হলো না। প্রাণেশাও হালকা হেসে ভিতরে এসে তার পাশে দাঁড়ালো। কি কাজ করবে বুঝতে পারছে না। রান্না পারে সে, কিন্তু অন্য কারো রান্নাঘরে তেমন কিছু জানে না। তাই মিনমিন করে জিজ্ঞেস করলো, মা, আমি কি কাজ করব? মিসেস অদিতি হাসতে হাসতে বললেন, তোমাকে কাজ করতে হবে না মা, তুমি পাশে দাঁড়াও, অথবা গরম লাগলে নিজের রুমে চলে যাও। প্রাণেশা এত সুন্দর নির্লিপ্ত কথায় খুশি হলো। এখানে আসার পর নিজের মা বাবাকেও মিস করছিল। এখন মনে হলো এটা বুঝি আরেকটা মা। সংকোচ নিয়ে প্রাণেশা বলল, মা, একটা কথা জিজ্ঞেস করি? পাগলি মেয়ে, মাও বলছে আবার জিজ্ঞেস করতেও ভয় পায়। বিনা সংকোচে যা ইচ্ছে বলো। প্রাণেশা উৎসাহ নিয়ে বলল, মা, আমি কিছুই বুঝতে পারছি না। সুফিয়ান কেন আমাকে বিয়ে করলো? এটা জানা সত্ত্বেও যে তার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে। তাছাড়া সুফিয়ান আর রিয়ানের চেহারায় এত মিল কি করে?
মিসেস অদিতির মুখে মলিন হয়ে গেল। প্রাণেশার হাত ধরে বলল, শোনো প্রাণেশা, আমি জানি তুমি রিয়ানকে ভালোবাসতে, তারপরও সুফিয়ান তোমায় বিয়ে করেছে, এ নিয়ে তুমি খুব চিন্তায় আছো। কিন্তু একটা কথা বলি, সুফিয়ান যেমন খুব কঠোর, তেমনি মনের দিক থেকে ভীষণ নরম। ছেলেটা আগে এমন ছিল না, নিজের অতি প্রিয় এক জিনিস হারিয়ে এমন হয়ে গেছে। তাকে একটু ভালোবেসে দেখো, সে তোমায় মাথায় করে রাখবে। জানি এটা তোমার পক্ষে কঠিন, কিন্তু অসম্ভব নয়। জানো তো, মেয়েদের সম্মান তাদের কাছে সবার আগে। সমাজকে আমরা যতই পরোয়া না করি, কিন্তু দিন শেষে এখানেই থাকতে হয় আমাদের। তাই আলাদা হওয়ার চিন্তা না করে তাকে আপন করার চেষ্টা করো, দেখবে সে নিজেই তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কথাগুলো বলে তিনি প্রাণেশাকে আদর করে মাথায় চুমু দিয়ে ঘরে যেতে বললেন। প্রাণেশা মাথা নাড়িয়ে ঘরে গেল। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। প্রতিটি মুহূর্ত মিসেস অদিতির কথা ভেবে গিয়েছে সে। সুফিয়ানের এত ভালোবাসা আর কেয়ার তাকে বাধ্য করে ভাবতে, তার বুকে মাথা রেখে ঘুমানো, সকালে উঠে সুফিয়ানের দুষ্ট কথা, হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে ফিরেও তার খেয়াল রাখা, সবকিছু তাকে ভাবায়। এতদিনে সে বুঝতে পেরেছে সুফিয়ান তাকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসে। মনে মনে সে ভাবে, মানুষটাকে কি একটা সুযোগ দিয়ে দেখবো। কলিং বেল বাজতেই ভাবনার সেদ ঘটে। প্রাণেশা বুঝতে পারল সুফিয়ান এসেছে। আজ নিজে থেকেই একটা লাল শাড়ি পরে নিল প্রাণেশা। সুফিয়ান ঘরের দরজায় নক করতে গেট খুলে একগাল হেসে ভিতরে আসতে বলল। সুফিয়ান শক হয়ে গেল, এত পরিবর্তন কি করে হলো? প্রাণেশা তো তার সাথে কথা বলতেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না, তাহলে আজ লাল শাড়ি পরে তার অপেক্ষা করছে কি করে? প্রাণেশা নিজেই সুফিয়ানের অ্যাপ্রন খুলে দিয়ে পানি এগিয়ে দিল। সুফিয়ান বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে প্রাণেশার হাত থেকে পানি নিয়ে খেয়ে ফ্রেশ হতে গেল। প্রাণেশা ঠোঁট চেপে হাসল। এবার থেকে সে চেষ্টা করবে এই মানুষটাকে মেনে নিতে। সময় লাগলেও এরকম ভালোবাসা সে পেয়ে ঠেলার মতো বোকা নয়। সুফিয়ান বের হয়ে দেখলো প্রাণেশা বেলকনিতে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুছে টাওয়াল পাশে ছাড়িয়ে দিয়ে বেলকনির দিকে গেল। পাশে দাঁড়াতেই প্রাণেশা তাকে আরো অবাক করে দিয়ে হালকা করে জড়িয়ে ধরল। সুফিয়ান অবাক হওয়ার পালা চুকিয়ে হেসে নিজেও জড়িয়ে ধরল। গালে হাত রেখে পরিবেশটা আরো সৌন্দর্য মুড়িয়ে দিতে মোহনীয় কণ্ঠে বলল, দেখো, নিয়ন বাতির ঝাপসায় আলোয় সবকিছু যেন আলোকিত। বুকের পাশে চুপটি করে শুনছো তুমি কি এত? দেখো, ভালোবাসার চাদর মুড়ে মাকসো গায়ে উষ্ণ ছোঁয়া, অনুভূতির সংবিধানে বুঝতে পারো মনের কথা। গেলে সেদিন দৌড়ে কোথায়, ভরিয়ে দিয়ে রঙিন ব্যথায় লুকোচুরির অন্ত হলে এসে পড়ো মনের কোঠায়। আর হ্যাঁ, আমি কবিতা অত সুন্দর করে লিখতে পারি না, কেউ কবিতা খারাপ হয়েছে বলে লজ্জা দিবেন না। ব্যালকনির দোলনায় বসেই প্রাণেশা ঘুমিয়ে পড়লো রাতের বেলা। সুফিয়ান ডাকতে নিয়েও আর ডাকেনি। চাদর মুড়ে দিয়ে প্রাণেশাকে জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু নিজে ঘুমায়নি। শান্ত চোখে তাকিয়ে থাকলো ভোরের দিকে। ঘুম ভাব ধরা দিল। তখন প্রাণেশাকে কোলে শুয়ে দিল, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণেশার থুতনিতে একটা খোঁজ আছে যা চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সুফিয়ান থুতনিতে আলতো করে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, যদি আমার ভালোবাসার এক বিন্দু পরিমাণ তোমার হৃদয়ে আমার জন্য তৈরি হয়, তাহলে পৃথিবীর সকল সুখ তোমার চরণে লুটিয়ে দেব প্রাণ। সূর্যের তীক্ষ্ণ রোশনি চোখে মুখে পড়তেই প্রাণেশার ঘুম ভাঙল। চোখ মুখ কষলে উঠে সোজা হয়ে বসে লম্বা হাই তুলল। হঠাৎ খেয়াল হলো এটা বিছানা নয়, ব্যালকনি। বড় বড় চোখ করে পাশে তাকাতে দেখলো সুফিয়ান পাশে হেলান দিয়ে ঘুমোচ্ছে। বড় দোলনা হওয়ায় তেমন অসুবিধা হয়নি। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে বলল, আরে, এ তো এখনো ঘুমিয়ে আছে, আর আমি বা কখন দোলনায় বসলাম। চিল্লাতে নিয়ে মুখ বন্ধ করে ফেলল প্রাণেশা। ততক্ষণে ভুলে গিয়েছিল যে সে নতুনভাবে সম্পর্কটা তৈরি করবে। প্রাণেশা মনে মনে ভাবলো, যতই সে মুখে বলুক, কিন্তু নাটক বেশিক্ষণ টেকে না। একজন জীবন থেকে গেলে আরেকজনকে ভালোবাসা যায়, কিন্তু একই সাথে মনে দুজনকে স্থান দেওয়া যায় না। সুফিয়ানকে এখনো ভালোবাসতে পারেনি সে। একজন মানুষকে ভালোবাসতে হলে আগে তার ভিতরটা জানতে হয়। মাত্র 2 দিন এক ঘরে থেকে তো তার ভালোবাসা সম্ভব নয়। তাই এবারে মনে মনে একটা সিদ্ধান্ত নিল প্রাণেশা। নাটক করে জীবন চলে না। উঠে দাঁড়িয়ে চাদরটা সুফিয়ানের গায়ে জড়িয়ে দিল। হাত মুখ ধুয়ে এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, শুনছেন? এই যে, উঠুন। সুফিয়ানের ঘুম পাতলা হওয়ায় কিছুক্ষণের মধ্যেই উঠে গেল। প্রাণেশাকে দেখে মুচকি এসে বলল, শুভ সকাল প্রাণ। প্রাণেশা মাথা নাড়ালো, কিন্তু হাসলো না। সুফিয়ান ব্যাপারটা খেয়াল করলো, কিছু বুঝতে পারলো না। কাল রাতে ভেবেছিল প্রাণেশা বোধ হয় তাকে মেনে নিচ্ছে, কিন্তু প্রাণেশার এহেন আচরণে মনে ভয় জমাট বাঁধছে। প্রাণেশা বলল, আপনি হাত মুখ ধুয়ে আসুন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সুফিয়ানের ভেতরটা অজানা ব্যথায় চিনচিন করে উঠল। তাহলে
প্রাণেশা কি তার কাছ থেকে চলে যাওয়ার প্ল্যান করছে? যদি তাই হয় তাহলে তার প্রাণকে বেঁধে নিজের সাথে রাখবে, তবুও চলে যেতে দেবে না। প্রাণেশা সরতেই সুফিয়ান ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। শার্ট প্যান্ট পরে রেডি হতেই প্রাণেশা বিছানায় বসতে বলল। সুফিয়ানের বুক ধুকফুক করছে। হসপিটালে সবাই যার ভয় থরথর করে কাঁপে, সেও কাউকে হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সুফিয়ান ধীরে পায়ে বসতেই প্রাণেশা হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। সুফিয়ান অবাক হয়ে বলল, এসব কি করছো? প্রাণেশা আঙ্গুল মুখে দিয়ে চুপ থাকতে বলল। লম্বা একটা শ্বাস টেনে সুফিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সুফিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। প্রাণেশা সুফিয়ানের চোখে চোখ রেখে বলা শুরু করলো। আমি জানি আপনি আমায় ভালোবাসেন, কতটা ভালোবাসেন তা জানি না। আপনার ওই দু চোখে আমি আমার নিজের জন্য অজস্র ভালোবাসা দেখেছি। আমিও ঠিক করেছিলাম সব মেনে নিয়ে আপনার সাথে নতুন করে সব শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, মনের উপর জোর দিয়েও আমি তা পারছি না। আপনার কাছে গেলে আমি তেমন কোনো অনুভূতি পাই না। কিশোরী বয়সের প্রথম প্রেম আমাকে আপনার কাছে আসতে দেয় না। এই চেহারা হওয়ায় আমি যতবার আপনাকে দেখছি ততবারই রিয়ানের কথা মনে পড়ে। হয়তো শারীরিকভাবে আপনার মাঝে একসময় সম্পর্ক হবে, কিন্তু একসময় যখন আমরা বুড়ো হয়ে যাব, হাত মুখ কুঁচকে যাবে, তখন আমাদের বিরক্তি এসে যাবে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তারপরে কি হবে তা চিন্তা করি না, তাকেই ভালোবাসতে থাকি। আর মুখে বলি আমি একতরফা ভাবেই ভালোবেসে যাব, কিন্তু এক না এক সময় মনে হবে আমরাও একটু ভালোবাসার প্রয়োজন। মনে হবে, কারণ এইটাই নিয়ম। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুফিয়ান চোখ এদিক ওদিক করলো। চোখ থেকে এই বুঝি জল গড়াবে, এ হতে দেওয়া যাবে না। হাতুড়ি পেটের শব্দ হচ্ছে বুকে। প্রাণেশা মৃদু হেসে সুফিয়ানের গাল ধরে নিজের দিকে ফেরালো। সুফিয়ানের ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে আসছে। কোনো রকম সামলে বলল, কি সিদ্ধান্ত? প্রাণেশা মলিন মুখ করে বলল। আগে কথা দিন আমায়, যা বলবো তাই হবে। সুফিয়ানের ভেতরটা ফুপিয়ে কেঁদে উঠল। মুখ পাশে ফিরিয়ে হাত দিয়ে চোখ কষলে বহু কষ্টে করে বলল, আপনি চোখ বন্ধ করুন, নইলে সহ্য করতে পারবেন না। এবার যেন সুফিয়ানের আত্মা বের হয়ে যাবে এমন কি কথা যা সে সহ্য করতে পারবে না। তবুও জানার জন্য বিনা বাক্যে চোখ বন্ধ করলো। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। শুধু একটাই দোয়া, আমার থেকে আমার প্রাণকে ছিনিয়ে নিও না খোদা। এমন সময় প্রাণেশা কানের কাছে ফিসফিস আওয়াজে বলল, আমাকে নিয়ে হানিমুনে যাবেন? শোনা মাত্রই তড়িৎ গতিতে চোখ খুলে ফেললো। হাঁ করে তাকিয়ে দেখলো প্রাণেশা হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়েছে। পেটে হাত দিয়ে খিলখিল করে হাসছে। সুফিয়ান উঠে দাঁড়ালো, টিস্যু দিয়ে নিজের কপাল মুছে ঘন ঘন শ্বাস নিল। প্রাণেশার দিকে তাকিয়ে জোরে জোরে বলল, আর ইউ ম্যাড? দিস ইজ টোটালি রাবিশ। স্টপ প্রাণ। প্রাণেশা হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সুফিয়ানের কাছে এসে হাত ধরে বলল, সরি, কিন্তু আমি সত্যিই চাই এটা। একজন মানুষকে জানতে হলে তার সাথে সময় কাটাতে হয়। এক ঘরে সারা জীবন থেকেও দুজন অজানা থেকে যায়। তাই আমি চাই দূরে কোথাও যেতে, যেখানে সমাজ, রেয়ান সব কিছু একটু ভুলতে পারি। আমি এইটাই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমি 2 মাসের মাঝে আপনার জন্য কিছু অনুভব করি, তাহলে আমি এইখানেই থাকবো। কিন্তু যদি মনে হয় ভালোবাসা সম্ভব না, তাহলে আমরা আলাদা হয়ে যাব। আমি চাই নিজেকে, আপনাকে আর আমাদের এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। সাহায্য করবে না আপনার প্রাণকে? সুফিয়ান মুচকে এসে মাথা নাড়িয়ে কপালে চুমু খেলো। প্রাণেশার বাহু ধরে বলল, করব প্রাণ, অবশ্যই করব। বেশি না, তুমি শুধু আমার ভালোবাসার এক বিন্দু দিও, তা নিয়ে সারা জীবন কাটাবো আমি। প্রাণেশা আজ সকালবেলা উঠেছে। 6টার উঠে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে পরিবেশন করছে। মিসেস অদিতি মিস্টার রাহাত নিচে নেমে সব দেখতেই অবাক হলেন। মিসেস অদিতি প্রাণেশাকে বললেন, আরে এসব কি করছো তুমি? এত কষ্ট কেন করতে গেলে? প্রাণেশা মুচকে এসে হাতের পায়েসের বাটিটা টেবিলের উপর রাখলো। মিসেস অদিতির কাছে এসে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলল, কেন মা, আমার রান্না কি এতই খারাপ যে মুখে তোলা যাবে না? আরে না না, তা কেন হবে? শোনো মেয়ের কথা। তাহলে আমায় একদিনও করতে দেন না কেন? আমার মা তো বলতো আমাকে নাকি শাশুড়ি রান্না না করলে ভীষণ রাখবে, অথচ আমাকে কেউ রান্নাঘরে ঢুকতেই দেয় না। মিসেস অদিতি প্রাণেশার বাচ্চামো কথায় হেসে ফেলল। মাথায় হাত বুলিয়ে থুতনি ধরে বলল, আমিও তোমার আরেকটা মা। রান্নাবান্নার জন্য সারা জীবন পড়ে আছে। সুফিয়ান জানলে রেগে যাবে। তাছাড়া এই আর কটা দিন পর তারপর আমি তো নাতিপুতির সাথে খেলবো, আর তুমি রান্নাঘর সামলাবে।
প্রাণেশা খানিক লজ্জা পেল। চেয়ার টেনে মিসেস অদিতিকে বসতে বলল। মিস্টার রাহাতও বসলেন। আজ রেহান নেই, সে একটা কনসার্টে গেছে। পেশায় নাম করা গায়ক সে। খুব বড় কোনো সমস্যা হলে তবেই মিস্টার রাহাতের ব্যবসায় সাহায্য করে। আজ বাসায় থাকবে না শুনেই প্রাণেশার স্বস্তি। না হলে রেহানকে দেখলে প্রাণেশার সব মানিয়ে নিতে কষ্ট হয়, যেখানে তার জীবনটাই মানিয়ে নেওয়ার। খাবার বাড়তে বাড়তে উপর থেকে সুফিয়ান আসলো। এসে টেবিলে বসতেই প্রাণেশা প্লেটে খাবার বেড়ে দিল। সুফিয়ান ভ্রু কুঁচকে বলল, এসব তুমি করছো? প্রাণেশা ঘাবড়ে গেল। ঘরের ভিতরে সে সুফিয়ানকে একটু ভয় পায় না, সেখানে তো সুফিয়ান হাসে, তার সাথে দু চারটে কথা বলে, রাগ করলে মজার কথা বলে। কিন্তু রুম থেকে বের হয়ে এলে সুফিয়ানকে অন্যরকম লাগে প্রাণেশার। কেমনে যেন গম্ভীর রাগে একটা মুখ। আরেকটা জিনিসও অদ্ভুত লাগে প্রাণেশার, তা হলো পরিবারের কারোর সাথে তেমন আলাদা কোনো কথা বলে না সুফিয়ান, একমাত্র মা ব্যতীত, তাও যা বেশি তা না। এই যেমন হ্যাঁ না ঠিক আছে, মাঝে মধ্যে প্রাণেশার মনে হয় সুফিয়ানের আলাদা একটা রূপ আছে, যা প্রাণেশাকে সুফিয়ান দেখায় না। তাই রুমের বাইরে সবার মতোই ভয় পায় সুফিয়ানকে। ভয়ে ভয়ে বলল, আমি করেছি। সুফিয়ান কিচ্ছু বলল না। প্রাণেশা ভাবলো হয়তো খাওয়া শেষ বকবে, কিন্তু খাওয়া শেষ করে হাত মুছে বলল, খাবারটা সুস্বাদু ছিল। প্রাণেশা চমকে উঠল। মিসেস অদিতি প্রাণেশার দিকে তাকিয়ে হেসে বললেন, সত্যি আজ খাবারটা ভালো হয়েছে, তোমার রান্নার হাত ভালো বলতে হবে। খাওয়া দাওয়া শেষ হতেই সুফিয়ান বলল, আমার একটা জরুরি কথা আছে। সবাই সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান হাত ঘড়ি পড়তে পড়তে বলল, আমি আর প্রাণেশা অনেক দিনের জন্য বালি যাচ্ছি। ভালো তো, যাও। নতুন বিয়ে হয়েছে, দুজন দুজনকে যত জানবে তত ভালো। মিস্টার রাহাত বললেন। টিকিট বুক করেছে তো? সুফিয়ান তার প্রশ্নের কোনো জবাব দিল না। উঠে দাঁড়িয়ে আসছি বলে চলে গেল। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের বাবাকে কেউ এইভাবে উপেক্ষা করে তা প্রথম দেখলো সে। এমন করার কারণ কি বুঝতে পারলো না। সুফিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিস্টার রাহাত স্বাভাবিক, এটা মনে হয় নতুন না। শুধু এক দীর্ঘশ্বাস ফেলে তিনি উঠে পড়লেন। তিনি চলে যেতেই প্রাণেশা এঁটো থালাগুলো জড়ো করে নিয়ে বলল, মা, আমি আসার পর থেকে একবারও স্বাভাবিকভাবে বাবার সাথে কথা বলতে দেখিনি। আপনার ছেলে কি সবসময় এমন করেন? মিসেস অদ্বিতীয় প্লেট গুছিয়ে দিতে সাহায্য করলো। না রে মা, সবে আমাদের কর্মের ফল। প্রাণেশা খানিক অবাক গলায় বলল। মানে? প্রাণেশা বুঝতে পারলো মিসেস অদিতি কথা এড়িয়ে গেলেন। প্রাণেশা কথা বাড়ালো না, সবকিছু গুছিয়ে রেখে নিজের ঘরে গেল। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। রান্নাঘর থেকে ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিছানা ঝেড়ে বালিশ গুছিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে বেশ ভালোই লাগছে। চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতেই দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরলো। প্রাণেশা চোখ খুলে ফেললো। মনে মনে ভাবলো সে তো 1 ঘন্টা আগেই হাসপাতালে চলে গেল, তাহলে এখানে কেন? পিছনে ফিরে প্রথমে চেহারা দেখে ভাবলো সুফিয়ান, কিন্তু গেজদাতের হাসি দেখেই বুঝতে পারলো এটা রেয়ান। হোক প্রথম ভালোবাসা, কিন্তু বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখার মতো মেয়ে তো সে নয়। প্রাণেশা ধাক্কা দিয়ে দুই হাত সরিয়ে দিল রেয়ানকে। রেগে বলল, রেয়ান, এসব কি ধরনের অসভ্যতামি? রেয়ান অবাক গলায় বলল, অসভ্যতা? আমি এখন অসভ্য? বাহ, ভালোই তো। এই সাইকোরা তোমার বশ করে ফেলেছে তাহলে? দেখো রেয়ান, আমি জানি তুমি আমায় ভালোবাসো, তোমার জন্য এটা কষ্টকর, কিন্তু আমার সঙ্গে তোমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এখন সম্পর্কে তুমি আমার দেবর। এছাড়া আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রেয়ান প্রাণেশার বাহু চেপে ধরলো। খসখসে গলায় বলল, কখনোই না। তোমাকে এই সাইকোর সাথে দেখতে চাই না আমি। ভেবেছিলাম তোমাকে আদর করে নিজের কাছে রাখবো, কিন্তু তুমি এমন মেয়ে নও। এবার তোমাকে কি করে নিজের করতে হয় তা দেখাবো, ওয়েট। প্রাণেশার কলিজা কাঁপছে। রেয়ান ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, বের হওয়ার কোনো উপায় পাচ্ছে না সে। ভয় ডুকরে কেঁদে উঠল প্রাণেশা। রেয়ান 1 পা 2 পা করে প্রাণেশার কাছে গিয়ে জোরাজোরি শুরু করলো। প্রাণেশা কেঁদে কেঁদে বলছে, দোহাই লাগে রেয়ান, ছাড়ো আমাকে। খুব শখ না? হানিমুনে যাবে তুমি আর আমি এখানে ব্রি হয়ে মরবো? তা তো হবে না জান। হানিমুনটা না হয় ঘরে আমার সাথে করলে? প্রাণেশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কাকে দেখছে সে? যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, যার কাছে নিজেকে নিরাপদ ভেবেছে, এমনকি নিজের স্বামীকে পর্যন্ত মেনে নিতে পারেনি। এখন বুঝতে পারলো প্রাণেশা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুফিয়ান তার স্বামী হয়ে এক ঘরে এতগুলো দিন থেকেও তার সম্মানে আঘাত করা তো দূরের কথা, বরং ভালোবাসে মুড়িয়ে দিয়েছে। অথচ প্রথম যাকে বিশ্বাস করলো সেই ধোকা দিয়ে দিল। প্রাণেশা কাঁদতে কাঁদতে বলল, এমন কুৎসিত বিকৃত মনের অধিকারী একজন মানুষকে আমি ভালোবেসেছিলাম, ভাবতেই নিজের উপর ঘৃণা হচ্ছে।
রেয়ান কথায় কোনো রকম পাত্তা দিল না, শাড়ির আঁচল ধরে টানতেই দরজায় নক হলো। কেউ অনেক জোরে জোরে ডাকছে। প্রাণেশা নিজের প্রাণ ফিরে এলো, শাড়ি খামচে ধরে সেখানে বসে পড়লো। রেয়ান বিরক্ত হয়ে গেট খুলতেই মিসেস অদিতি ঠাস করে রেয়ানের গালে পরপর দুটি চড় বসিয়ে দিলেন। রেয়ান তবদা খেয়ে বলল, মা। মিসেস অদিতি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন রেয়ানকে। দ্রুত পায়ে বারান্দায় যেতে দেখলেন বিধ্বস্ত হয়ে নিচে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে প্রাণেশা। এই 21 বছরের জীবনে কখনোই এসবের শিকার হয়নি সে। ফুলের টোকা অব্দিও কখনো লেগেছে কিনা সন্দেহ। ভীষণ ভয় পেয়ে গেছে। মিসেস অদিতি প্রাণেশাকে উঠিয়ে আদর করে কাপড় ঠিক করে দিয়ে বললেন, ভয় পেও না মা, আমি আছি তো। প্রাণেশা কেঁদে যাচ্ছে। তিনি রেয়ানকে বললেন, তোকে জন্ম দিয়ে পাপ করেছি আমি। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাদের? না পারছি সহ্য করতে, আর না পারছি কিছু করতে। আল্লাহ তোর বিচার করবে। এক্ষুনি বের হয় এখান থেকে। রেয়ান নির্লিপ্তভাবে বেরিয়ে গেল। মিসেস অদিতি প্রাণেশাকে পানি পান করিয়ে শুইয়ে দিলেন। প্রাণেশা তার হাত ধরেছিল, কিন্তু তার একটা কথাই হাত ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কথা সুফিয়ানকে বলো না প্রাণেশা। প্রাণেশা হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা? এত বড় কথা তাকে বলো না। দেখো প্রাণেশা, এসব বললে ঘরে অশান্তি হবে। তুমি জানো না, রোজ রোজ এসব নিয়ে ঝামেলা পছন্দ করি না আমি। কিন্তু কিন্তু কিছুই না, কথা বাদ দাও। প্রাণেশা, এসব কথা সুফিয়ানের কানে যাবে না। যদি যায় তাহলে কি হতে পারে এর কোনো ধারণাই নেই তোমার। প্রাণেশা আর কিছু বলতে পারল না। এমনিতেও সে মানসিকভাবে ভেঙে গেছে। বিশ্বাসঘাতকতা যে কতটা আঘাত দেয় মনে, তা প্রাণেশা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মিসেস অদিতি স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। কিছুক্ষণ বাদেই প্রাণেশা উঠে বসলো। মাথা ব্যথা করছে, তাই কাপড় চোপড় নিয়ে গোসল করে আসলো। দুপুর 2টা বাজে। নিজের মা বাবাকে একবার কল দিয়ে কথা বলে নিল, কিন্তু কিছুতেই মনটা ভালো হচ্ছে না। কেমন যেন অস্থির অস্থির লাগছে। প্রাণেশার মন হঠাৎ প্রশ্ন করলো, এই অস্থিরতা কি সুফিয়ান কাছে নেই বলে? একবার কল করে দেখবো। আরেক মনে ভাবলো, কি মনে করবে সে? আবার নিজেই বলল, যে যা মনে করার করুক। মোবাইল হাতে নিয়ে সুফিয়ানের নাম্বারে কল করলো। কয়েকদিন আগেই সুফিয়ান তার মোবাইলের নাম্বার সেভ করে দিয়েছে। এতে লাভই হয়েছে ভেবে প্রাণেশা হাসলো, কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। সুফিয়ান রিসিভ করে গম্ভীর গলায় বলল, হ্যালো, ডক্টর সুফিয়ান তেহজিব স্পিকিং। হাউ ক্যান আই হেল্প ইউ? প্রাণেশা মিনমিন করে বলল, আমি প্রাণেশা। সুফিয়ান হাতের মোবাইলটা আরেকবার চেক করলো। এতক্ষণে রোগী দেখে মাত্র ফ্রি হলো সে। সঙ্গে সঙ্গেই একটা এলো। ক্লান্ত হয়ে আর তেমন কিছু খেয়াল করেনি সে। নাম্বার সেভ না থাকায় বুঝতে পারেনি। সাথেই কণ্ঠভঙ্গি বদলে ফেললো সুফিয়ান। আদুরে গলায় বলল, প্রাণ, শরীর ঠিক আছে তোমার? প্রাণেশা কৈফত দেওয়ার স্বরে বলল, শরীর ঠিক আছে। তাহলে কেন ফোন করলে? প্রাণেশা নার্ভাস হয়ে পড়লো। এখন কি বলবে? ফোন দিয়ে এখন বিপদে পড়ে গেল। কি বলবে বুঝতে না পেরে রাগ দেখিয়ে বলল, কেন? ফোন দিলে কোনো কারণ থাকতে হবে? সমস্যা হলে রেখে দিচ্ছি, আর বিরক্ত করব না। সুফিয়ান হো হো করে হেসে বলল, ওহো প্রাণ, তুমি এত বোকা কেন বলো তো? তোমার স্বামীকে তুমি যখন ইচ্ছে কল করতেই পারো। আমি মজা করছিলাম। প্রাণেশা কিছু না বলে চুপ করে রইল। সুফিয়ান বুঝতে পারলো কেন কারণে প্রাণেশার মন খারাপ। তাই বলল, প্রাণ, জানো এবার আমরা কোথায় যাব? প্রাণেশা উৎসাহিত হয়ে বলল, কোথায়? বালুশিয়ার বার্লিতে। আমি শুনেছি সেটা নাকি খুব সুন্দর জায়গা। শুধু সুন্দর না প্রাণ, বার্লিকে বলা হয় অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস। এখানে সৌন্দর্যের চোখ জলসানোর মতন। ওখানে কোথায় কোথায় ঘুরবো আমরা? বিভিন্ন দ্বীপ ঘুরবো। নুসা দুয়া বিচ, নুসা ল্যাম্পগান আইসল্যান্ড, আরও আছে। সব ঘুরে দেখাবো তোমায়। প্রাণেশা উত্তেজিত হয়ে গেছে। ভিতরে ভিতরে নানান কল্পনা করছে। খুশিতে গদগদ হয়ে বলল, ঠিক আছে, আপনি বাসে আসুন, আমি আরও শুনবো। সুফিয়ান হাসতে হাসতে বলল, আপকে লিয়ে যান কোরবান, সন্ধ্যার আগেই ফিরবো। আর শোনো, ড্রয়ারে চকলেট আছে, খেও। প্রাণেশা হ্যাঁ বলে ফোন রাখলো। খেয়াল করলো তার মনটা এখন খুব ভালো হয়ে গেছে। মুচকে এসে নিজ মনেই বলল, লোকটা আমায় এত বোঝে কেন? প্রতিদিনের তুলনায় আজ একটু দ্রুতই ফিরে এলো বাড়িতে সুফিয়ান। মিসেস অদিতি ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন। সুফিয়ানকে তাড়াতাড়ি বাসায় আসতে দেখে ভয় পেয়ে গেলেন। মনে মনে ভয় পাচ্ছেন তিনি সুফিয়ানকে প্রাণেশা বলে দেয়নি তো? সে ভেবেছিল এসে তাকে সবার প্রথমে ধরবে সুফিয়ান, কিন্তু সুফিয়ান ভিতরে ঢুকে রুমের দিকে অগ্রসর হলো। তিনি হাফ সেরে বাঁচতেন। যাক, প্রাণেশা তাহলে কিছুই বলেনি। সুফিয়ান সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে ঢুকতেই দেখলো রুম ফাঁকা। ভ্রুকুসকে খানিক এদিক ওদিক তাকালো। ওয়াশরুমের দরজাও তো খোলা। তাহলে কি প্রাণ তাকে ছেড়ে চলে গেল? তবে সুফিয়ানের মুখে হিংস্র হয়ে উঠল। এই মুখ যদি প্রাণেশা, তাহলে হয়তো তার ভয়ে কলিজা বেরিয়ে যেত। সুফিয়ানের কপালে রক্ত টনটন হয়ে উঠল। রুম থেকে বেরানোর জন্য
জন্য উদ্যত হতেই বারান্দার থেকে কিছু পড়ার শব্দ এলো। মাথা ঘুরিয়ে সেদিক তাকাতে দেখলো প্রাণেশা দোলনায় বসে দোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে নিজ মনেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। প্রাণেশা তাকে ছেড়ে যদি যায় তাহলে সেদিনই হবে প্রাণেশার শেষ দিন। বারান্দায় নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, প্রাণ, আমি তোমায় এমনভাবে নিজের সঙ্গে জড়াবো যে তোমাকে ছেড়ে যাওয়ার পথ পেয়েও তুমি যেতে পারবে না। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সেদিকে পা বাড়ালো সুফিয়ান। প্রাণেশা দোলনার ফাঁক গলিয়ে বাইরের মৃদুবন্ধু হাওয়া উপভোগ করছিল। গায়ে গোলাপি রঙের সুতির থ্রি পিস, এক পাশে ওড়না জড়ানো, বাতাসে পিঠে পিছিয়ে থাকা চুলগুলো থেমে থেমে উঠছে। সুফিয়ান এসে দোলনায় বসতেই কারো অস্তিত্ব অনুভব করলো প্রাণেশা, কিন্তু কিছু না বলে চুপচাপ মাথাটা সুফিয়ানের বুকের উপর রাখলো। সুফিয়ান একটু নয় বেশ খানিকটা অবাক হলো। প্রাণেশা কারোর উপর যতই রাগ করে থাকুক, ঘৃণা করুক, কথা না বলে কখনোই থাকে না। মাঝে মাঝে কথা বলতে বলতে বাচ্চাদের মতন হাঁফিয়ে ওঠে, ভাঙা রেকর্ডারের ন্যায় বাঁচতে থাকে। আজ কোনো কথা বললো না, এতে অবাক হওয়ারই কথা। সুফিয়ান বার কয়েক ডাকলো, প্রাণ, প্রাণ, কথা বলবে না? প্রাণেশা চোখ বন্ধ করে নিরন্তর বসে রইল। সুফিয়ানের সঙ্গে কথা বলার পর অনেকটা সময় তার মনটা ফুরফুরে ছিল। ঘর থেকে বের হয়ে রান্নাঘর থেকে কফি করতে গিয়েছিল। সেই সময়ই রিয়ানও এসেছিল। প্রাণেশা কোনো কথা না বলে চলে আসতে নিলেই রিয়ান তার পা ধরে বসে পড়ল। প্রাণেশা হকচকিতে হয়ে 2 কদম সরে গেল। এসব কি রেয়ান, সরো বলছি। রিয়ান হু হু করে কাঁদল। পায়ে 2 বার ঠোঁট ছুঁয়ে অনুতপ্ত ভরা ভাঙা কণ্ঠে বলল, ক্ষমা করে দাও প্রাণেশা, আমি সে সময় খুব রেগে গিয়েছিলাম। তোমার প্রতিদিন ওর সাথে দেখলে আমার ভেতর জ্বালা পোড়া হয়, কলেজা ছেঁড়ার মতন ব্যথা হয়। তাই হানিমুনের কথা শুনে খুব রেগে গিয়েছিলাম। ক্ষমা করে দাও, আমার কাছে ফিরে এসো প্লিজ। আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। প্রাণেশা চোখ জ্বালা শুরু হলো। সত্যি সত্যি মনে পড়ে গেল সেই রাতে জেগে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ, প্রথম গান শোনানো, হাজরা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা, বিয়ের পর ঘোরাঘুরি করতে যাওয়ার পরিকল্পনা। একের পর এক চোখে ভাসতে লাগলো স্মৃতির পাতা। হঠাৎ করে মনে পড়লো সে বিবাহিত, এখন একজনের স্ত্রী, তাকে জড়িয়ে আছে অনেকগুলো সম্পর্ক। ভালোবাসার একজন মানুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত পদে নিজের রুমে এসে পড়ে প্রাণেশা। নরম হলে তার চলবে না। আজকের ঘটনা তার মনে বেশ প্রভাব ফেলেছে। নতুন করে সব শুরু করার জন্য কয়েক পা এগিয়েছে প্রাণেশা। ফিরে আসার পথ নেই। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে ঘরে এসে দোলনায় বসেছিল। তারপর 3 ঘন্টা হয়ে গেছে সেভাবেই বসে আছে সে। সুফিয়ান খেয়াল করলো তার শার্টের পাশটা ভেজা ভেজা লাগছে। চমকে প্রাণেশার গাল উঁচু করে দেখতেই বুকটা মোচড় দিয়ে উঠল। চোখ খিসে বন্ধ করে আছে আর জলের ধারা বয়ে যাচ্ছে দুপাশ বেয়ে। ভীষণ বিচলিত হয়ে উঠল সুফিয়ান। এমনভাবে কান্না তখনই করে যখন খুব কষ্ট পায় প্রাণেশা। চঞ্চল বৈশিষ্ট্য হলেও ভিতরে বেশ চাপা স্বভাবের সে। সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করে না কখনো। প্রাণেশা গাল মুছে দিয়ে ব্যথিত গলায় সুফিয়ান বলল, কি হয়েছে প্রাণ, এমন করে কান্না করছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? নাম বলো, শেষ করে দেবো তাকে। প্রাণেশা সেভাবেই চোখ বন্ধ করে অশ্রু ঝরাচ্ছে। সুফিয়ান ব্যস্ত হয়ে প্রাণেশাকে আদর করে বলল, কি হয়েছে প্রাণের, আমাকে বলবে না? প্রাণেশা ছোট বাচ্চার ন্যায় সুফিয়ানের গলা জড়িয়ে কোলে বসল। সুফিয়ান 2 হাতে জাপটে চৌঠো পাখির মতো কিছুক্ষণের মধ্যে কান্না থামিয়ে সোজা হয়ে বসল প্রাণেশা। সুফিয়ানকে অবাক করে আদরে বিড়াল ছানার মতো মাথা গুজে শুয়ে পড়ে সুফিয়ানের কোলের উপরে। সুফিয়ান সযত্নে হাত বুলিয়ে দেয় মাথায়। প্রাণেশা স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ফ্রেশ হননি? সুফিয়ান বুঝতে পারলো প্রাণেশা কথা এড়িয়ে যাচ্ছে। পুরনো কোনো কথা আর মনে করিয়ে দিতে চাইলো না, তাই সেও স্বাভাবিকভাবে বলল, না, মাত্রই এলাম। এই শীতে এভাবে বসে আছো কেন? প্রাণেশা প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আর কিছু বললেন না তো? কিসের ব্যাপারে বার্লি? হুম। সব যদি বলেই দেই তাহলে গিয়ে কি লাভ? কালই দেখো সব। প্রাণেশা লাফিয়ে উঠল, বাচ্চাদের মতন তালি দিয়ে বলল, সত্যি? কাল কখন যাব? কাল সকাল 7টায় রওনা হব। বার্লিতে গেলে পাসপোর্টের কোনো ঝামেলা নেই, যত আগে বুকিং দেওয়া যায় তত ভালো। যদিও আমি মাত্র 3 দিন আগে দিয়েছি। আমরা সিঙ্গাপুর ট্রানজিটে যাব, বাংলাদেশ থেকে সরাসরি বার্লির কোনো ফ্লাইট নেই তাই। প্রাণেশা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কাল সকালে গেলে তো অনেক কাজ বাকি। আমি তাহলে কি ব্যাগ গুছিয়ে নেই? হ্যাঁ যাও, আমি ফ্রেশ হয়ে এসে হেল্প করছি। প্রাণেশা লাফিয়ে চলে যাচ্ছিল, কি মনে করে যেন পিছিয়ে এসে বলল, শুনুন। সুফিয়ান সামনে তাকিয়ে দেখতেই প্রাণেশা ফট করে গালু চুমু খেয়ে থ্যাংক ইউ বলে এক দৌড়ে ঘরে চলে গেল। সুফিয়ান হা করে তাকিয়ে গালে হাত দিয়ে হেসে উঠল। অস্ফুট স্বরে বলল, আমার পাগলি। সবার কাছ থেকে বিদায় নিয়ে সকাল 7টায় রওনা হলো সুফিয়ান ও প্রাণেশা। ঘুরতে যাওয়ার আগের দিন রাতে কখনোই প্রাণেশার ঘুম আসে না। 2টার দিকে সুফিয়ান বুকে ঘুম পাড়তেছে। 7টায় সুফিয়ানের সঙ্গে রওনা দিল প্রাণেশার উদ্দেশ্য বালি। সিঙ্গাপুর ট্রানজিটে 4 ঘন্টার ফ্লাইট শেষ করে
কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো। টানা 10 ঘন্টার ট্রানজিট শেষে প্রায় 3.5 ঘন্টা ওড়ার পর দুজন বালি পৌঁছে গেল। প্রাণেশার মাঝে তেমন ক্লান্তি নেই বললেই চলে, সবকিছু তার কাছে স্বপ্ন দেখে মনে হচ্ছে। গায়ে একটা লং টপস আর জিন্স, গলায় স্কার্ফ, চুল পানিটেল করে বাঁধা, সব মিলিয়ে বয়স কম মনে হচ্ছে। 17-18 মেয়ে মনে হয় দেখতে। সুফিয়ান হাসলো নিজ মনেই। সুফিয়ানের গায়ে কোট প্যান্ট, কিছুটা সামনে একজন লোক দাঁড়ানো হোটেলে নেওয়ার জন্য, তাই 2-3 মিনিট হেঁটে যেতে হবে। প্রাণেশা হাঁটতে হাঁটতে বেখেয়ালিভাবে সুফিয়ানের হাত জড়িয়ে ধরে উৎসাহিত হয়ে বলল। বালি সম্পর্কে কিছু বলুন না। সুফিয়ান হেসে বলল। এতক্ষণ যে ধৈর্য ধরে চুপ আসো, এতেই অবাক আমি। প্রাণেশা সরু চোখে তাকিয়ে বলল। আপনি কি আমায় বাসাল বলতে চাইছেন? সুফিয়ান হাসি আটকে বলল। কি বলো প্রাণ, তুমি আর বাচাল দুই প্রান্তের বস্তু। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান তার সাথে মজা নিচ্ছে। সুফিয়ানের হাত ছেড়ে দূরে গিয়ে হাঁটতে শুরু করলো। গাল ফুলে বিড়বিড় করে বলল। বদলু কাল থেকে বারবার জিজ্ঞেস করছে বলে ভাব ফেরে গেছে, আর জিজ্ঞেসই করবো না। সুফিয়ান হেসে প্রাণেশার বাহু এক হাতে জড়িয়ে গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল। সরি, শোনো, বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা ও প্রদেশ। জাভা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার 33তম প্রদেশ। আর আগেই বলেছিলাম যে বার্লিকে পৃথিবীর অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস অন আর্থ বলা হয়।